আজকের ভিডিওটা দুর্দান্ত ইন্টারেস্টিং এবং এই এত ইন্টারেস্ট হওয়ার যে কারণটা রয়েছে সেটা হচ্ছে একদিকে প্রচুর সেলিং প্রেশার রয়েছে, স্টকগুলো কনস্ট্যান্টলি পড়ে যাচ্ছে, কিন্তু কিছু স্টক রয়েছে যে স্টকগুলো কিন্তু দারুণভাবে পড়ছে অথচ ফান্ডামেন্টাল ভালো রয়েছে, অর্থাৎ আমাদের একটা কিন্তু জায়গা তৈরি করে দিচ্ছে। তো এই সিচুয়েশনে এই তিনটে ছটা স্টককে নিয়ে আজকে আলোচনা করব। তিনটে স্টককে বলবো 50%-এর বেশি ডাউন রে, মানে এই সিচুয়েশনে যে কেউ মার্কেট থেকে এই স্টকগুলো থেকে বেরিয়ে যাওয়ার কথা 50%। আবার অনেকের কাছে এই স্টকগুলো কিন্তু একটা বড় লুক্রেটিভ, তো এই কারণে এই সব স্টকগুলোর জায়গা। আর কিছু স্টক রয়েছে, তিনটে স্টক, যে স্টকগুলো কিনা 15-20% ডাউন রয়েছে, আর এই 15-20% ডাউনটা কিন্তু একটা বড় স্কোপ তৈরি করছে আমাদেরকে। তো আসা যাক এই দু ধরনের স্টককে নিয়ে আলোচনা করার আগে আমি সবাই স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টর গ্রুপ পক্ষ থেকে। নতুন যারা রয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে পারো যদি ইনফরমেশনগুলো খুব ইনফরমেটিভ লাগে এবং মনে হয় যে আগামী দিনে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো যদি দেখতে চাইছো। আর পুরোনোদের তো অজস্র লাইক কমেন্ট শেয়ার মুগ্ধ করে, তাদেরকে ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা নেই, হ্যাটস অফ। আসা যাক ইন্টারেস্টিং ভিডিওটার দিকে। যে স্টকগুলোর দিকে কথা বলবো আজকে, প্রথম ঘটনা হচ্ছে যে পরিস্থিতিটা যা দাঁড়িয়ে রয়েছে এখানে, একদিকে এফআইআই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর তারা কন্টিনিউয়াসলি সেল করে চলেছে। প্রতিবার আমরা দেখতে পাচ্ছি প্রায় এর মধ্যে এই সময় প্রায় 34,000 crores বেশি কিন্তু সেল করে ফেলেছে। এবং লাস্ট ডেট যদি দেখি, লাস্ট ডেতে আমরা দেখি 14,000 কোটি বাই করেছে এবং সেল করেছে 24,441 কোটি, মানে একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু ওরা সেল করে দিয়েছে। অর্থাৎ নেট সেলের পরিমাণ প্রায় 9,896 কোটি। এটা একটা কিন্তু বিরাট বড় জায়গা তৈরি করছে আমাদেরকে। ওদিকে চায়নার যদি খবর নেই, চাইনিজ মার্কেট কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে, একটার পর একটা স্টিমুলাস প্যাকেজ দিচ্ছে। ওদের যে বিগ স্টিমুলাস প্যাকেজ যেগুলো রয়েছে, যে কারণে জন্য এফআইআইরা প্রচুরভাবে ঝাঁপিয়ে পড়ছে, অর্থাৎ ইন্ডিয়ার স্টকগুলোকে সেল করে দিয়ে ওরা চায়নার মার্কেটে। এবং ওখানে যেসব স্টিমুলাস প্যাকেজগুলো দিচ্ছে, যেরকম মর্টগেজ লোনের ব্যাপারে, সেখানে সুযোগ সুবিধা করে দিচ্ছে। ওদের বিভিন্ন ধরনের যাকে বলা হয় প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভস, বিভিন্ন ইনসেন্টিভ দেওয়ার চেষ্টা করছে। তো এইগুলোর কারণে প্লাস ওদের মার্কেট কিন্তু আন্ডার ভ্যালুড রয়েছে সেই জন্য। আর উল্টো দিকে ইন্ডিয়ান মার্কেট কিন্তু ওভার ভ্যালুড জায়গায় রয়েছে। স্মল ক্যাপ এবং স্মল ক্যাপে প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে, এফআইআই প্রচুর মানে বিক্রি করেছে, কিনেছে ওরা। স্মল ক্যাপের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে এফআইআই এবং ডিআইআই উভয় মিলে প্রায় 1-1.5 বছর ধরে প্রচুর পরিমাণে কিনে গেছে। ফলে এত হিউজ বাইং হওয়ার জন্য এটা কিন্তু ওভারব্রড জায়গা তৈরি করছে, ফলে আলটিমেটলি এটাকে ওভারভ্যালুড করে দিয়েছে। টোটাল মার্কেটটাই ওভারভ্যালুড হয়ে গেছে, ফলে সেই কারণে এটা সেলিং প্রেশার আমরা লক্ষ্য করছি এদিক থেকে। এফআইআই তরফ থেকে ডিআইও কিছু সেল করছে। মুশকিল আসছে ভবিষ্যতের দিকে তাকালে, সেখানে কিন্তু ইনভেস্টারদের পরিমাণটা আরও, যারা ছোট রিটেলার রয়েছে তারা যদি প্যানিক হয়ে যায় তাহলে কিন্তু বিপদ, কারণ ওরাই মার্কেটটাকে ধরে রেখে দিয়েছে বলে মনে করে নেওয়া হচ্ছে। তো এই মুহূর্তে প্রথম স্যালুট জানাতে হয় সেটা হচ্ছে রিটেলারদের জন্য, যারা কিনা বিশ্বাস রেখেছে ইন্ডিয়ান মার্কেটের উপর এবং কনস্ট্যান্টলি ইনভেস্ট করে চলেছে এবং এক্সপেক্ট করছে আগামী দিনে ইন্ডিয়া সেরা হয়ে যেতে চলেছে। স্যালুট টু মানি ম্যানেজার অফ ডিআইআই, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, বিকজ তারাও কিন্তু এই জায়গাতে রীতিমতো ভরসা রেখেছে এবং আমরা দেখতে পাচ্ছি তাদের বাইং এরিয়াটা আরও বড় হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি আমরা একটা পজিটিভ জায়গায় চলে যাচ্ছি এবং আরও বেটার জায়গায় যাচ্ছি। মার্কেটটা বন্ধু একদিকে যেরকম হচ্ছে ফিয়ার এবং গ্রিড, এই দুটো জিনিসকে নিয়ে কিন্তু মার্কেট চলে। যখন গ্রিড থাকে সেই সিচুয়েশনে কেনাটা বোকামো, আর যখন ফিয়ার সিচুয়েশন তৈরি হয়, সেন্টিমেন্ট, তখন কেনাটাই বুদ্ধিমানের কাজ। সবসময় যে কোনো মার্কেটে যে কোনো স্টক কিন্তু ম্যাক্সিমামটা কিনতে হয় ফিয়ার টাইম। তবে হ্যাঁ, প্রশ্ন তো এখন তুমি করবে স্যার সবসময় কি ফিয়ার থাকে না, কিন্তু অল্প পরিমাণে তাহলে গ্রিডের এরিয়ায় আমরা কিনবো, কিন্তু ফিয়ার যখন আসবে তখন কিন্তু আমরা বেশি পরিমাণে কিনবো। এখন যে মার্কেটটা শেয়ার কিন্তু সেটা কিন্তু ফিয়ার এলাকায় চলে যাচ্ছে, মানে আস্তে আস্তে একটা এমন জায়গায় তৈরি করছে মার্কেটটা যেটা আতঙ্কের সৃষ্টি করছে। মনে হচ্ছে যে এবার মার্কেটটায় প্রবলেম আসতে পারে। গ্রিড এবং ফিয়ারের সিচুয়েশনে দাঁড়িয়ে তোমরা কি সিচুয়েশন ভাবনা চিন্তা করছো? তোমরা কি এখন ভয় পেয়ে সব গুটিয়ে গেছো, না কেনার চিন্তা ভাবনা করছো? কে কোন স্টক কিনছো কমেন্টে লেখা আমাকে ডেসক্রিপশনে কমেন্টে জানাবে যে তোমরা কি ধরনের স্টক তোমরা কিনছো বা কেনার চিন্তা ভাবনা রয়েছে। তোমরা কোন রেঞ্জে কিনতে চাচ্ছ বা তোমার কি মনে করছো যে এখন কেনা যেতে পারে, না আর একটু ওয়েট করে কিনবো, নাকি এখন কিনবো না, যদি আরও পতন হয় তখন কিনবো, নাকি না এখন কেনাটা একেবারে উচিত হবে না, বরঞ্চ বিক্রি করে দিয়ে বেরিয়ে যাই, পরে আবার কিনবো? তোমাদের মতামত শুনতে চাইছি। যে স্টকগুলো নিয়ে বলবো সেগুলো কিন্তু দারুণ ইন্টারেস্টিং স্টক, ফান্ডামেন্টালি যথেষ্ট ভালো রয়েছে, অথচ যে স্টকগুলো কিন্তু প্রচুর সেলিং প্রেশারের মধ্যে রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে স্টকগুলো কিন্তু প্রচুর বিক্রি করছে, মানে এমন জায়গায় চলে গেছে, একটা আনবিলিভেবল ডাউন সিচুয়েশন হয়েছে, মানে 50%-এর বেশি। নর্মালি কি হয়, এই সিচুয়েশনে চলে এলে অনেকে কি করে, সেল করে দেয় স্টকগুলোকে বা একটু বিক্রি করে দেয়, কারণ এত লস নিয়ে চলা যায় না।
আবার সেই মার্কেটে এমন কিছু মানুষ রয়েছে, এমন কিছু ইনভেস্টার রয়েছে যারা কিনা এই সেলিংটাকে কাজে লাগায় এবং এই সময়তেই এন্ট্রি করে। তো তারা যারাই হোক, প্রথম ঘটনা বলার, নো বাই অর সেল রেকমেন্ডেশন। যদি কেউ কিনতে চাও অবশ্যই নিজেরা অ্যানালিসিস করে তারপরে কিনবে। তার ক্ষেত্রে আসবো, সেই স্টকটা খুব ইন্টারেস্টিং। স্টকটা কিন্তু কি কাজ করে, ক্লাউড কমিউনিকেশনের উপর কাজকর্মগুলো করে এবং ক্লাউড কমিউনিকেশনের এক্সচেঞ্জ করা, মেসেজ ট্রান্সফার করা, এগুলোর উপর কাজ করে। কোম্পানিটার কি নাম, টানলা প্ল্যাটফর্ম। আগে এই কোম্পানিটা টানলা সলিউশন নামে ছিল। এই কোম্পানিটি বেসিক্যালি কি কাজ, A2P যে কাজগুলো করে। A2P বলতে বোঝায়, গ্লোবাল A2P বলতে কি বোঝায়, যে অ্যাপ্লিকেশন টু পার্সন লেভেলে কাজকর্ম করে। যে ধরনের মেসেজগুলো আমরা পাঠাই, মোবাইল মেসেজ যেগুলো যায়, অ্যালার্মিং মেসেজ যেগুলো যায়, যে বিভিন্ন ধরনের মেসেজগুলো থ্রু গেটওয়ের মাধ্যমে যায়, এই ধরনের সফটওয়্যার প্রোভাইডিং করা কাজগুলো করে। বিজনেস টু কমিউনিকেশন ব্যাপারগুলো কাজগুলো করে, কাস্টমারের ডিল করে এবং এই কোম্পানিটা গ্লোবালি কাজ করছে। এর যে সিচুয়েশন রয়েছে, হায়দ্রাবাদে কোম্পানিটার হেডকোয়ার্টার রয়ে গেছে। কোম্পানি ফ্যান্টাস্টিক রয়েছে, কোম্পানিটা ফ্যান্টাস্টিক রয়েছে এবং এর যে সবচেয়ে বড় মজার যে ব্যাপার হচ্ছে, রিটার্নটা দেখলে অবাক হয়ে যাবে। ম্যাক্সিমাম রিটার্ন বেশি দেয়নি, 363% দিয়েছে, অথচ কোম্পানিটা প্রচুর ডাউন। মানে কোম্পানিটা জানুয়ারি 2022 থেকে, অর্থাৎ ম্যাক্সিমাম লেভেলে যেখানে চলে গেছিল, সেখান থেকে এই অক্টোবর 2024 পর্যন্ত প্রায় 51.6% ডাউন হয়ে গেছে। 50%-এর বেশি, 51.6%। যদি ম্যাক্সিমাম রিটার্ন দেখো, দেখবে 363% রিটার্ন দিয়েছে। আর যদি আমরা দেখে নিই 5 বছর রিটার্ন, দেখবো 1715%, 1715% রিটার্ন 5 বছরের মধ্যে দিয়েছে। অথচ 1 বছর রিটার্ন যদি দেখি, মাত্র 15% রিটার্ন দিয়েছে, তাও আবার নেগেটিভ রিটার্ন। তো কোম্পানি এই যে সিচুয়েশন রয়েছে, কোম্পানির ফিউচার স্কোপ রয়েছে, বিজনেসটা খারাপ, যথেষ্ট ভালো বিজনেস রয়েছে। এইরকম সিচুয়েশনে এই দারুণ ইন্টারেস্টিং কোম্পানিটার মার্কেট ক্যাপ রয়েছে 11,859 কোটি এবং কোম্পানির কারেন্ট প্রাইস হচ্ছে 881। আর এই মুহূর্তে পি রয়েছে খুব বেশি নয়, 21.4। বুক ভ্যালু তুলনামূলকভাবে একটু হাই। এখন হচ্ছে ডিভিডেন্ড খুব ভালো দেয়। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 38.3, রিটার্ন অন ইকুইটি 31.7 রয়েছে। রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড কি, রিটার্ন ইকুইটি কি, তোমরা দেখে নিতে পারো আমার মেম্বারশিপ নিয়ে, সেখানে ডিটেলস বলেছি। ফেস ভ্যালু 1 রয়েছে। এর ইন্ট্রিনসিক ভ্যালু কিন্তু তুলনামূলকভাবে এখনো কম, 862, মধ্যে ইন্ট্রিনসিক ভ্যালু যাচ্ছে। আর এখানে কারেন্ট প্রাইস 881 রয়েছে। এখন সেলস গ্রোথ কিন্তু খারাপ নয়, যথেষ্ট ভালো রয়েছে, 18% সেলস গ্রোথ রয়েছে। ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 38, অর্থাৎ এর পি, কারেন্ট স্টকটার পি রয়েছে 21 আর ইন্ডাস্ট্রিজ পি 38। এটা কিন্তু একটা পজিটিভ জায়গা তৈরি করছে। সেলস গ্রোথ যে বলে নিলাম, ডেট টু ইকুইটি 0.04 রয়েছে, যথেষ্ট ভালো জায়গা রয়েছে। এবং আমি দেখে নিই সেলস গ্রোথ 5 বছরে 31% রয়েছে। মানে ফান্ডামেন্টাল যে ব্যাপারগুলো বলতে, যে ফান্ডামেন্টাল প্রতি ক্ষেত্রেই আমাদেরকে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। রিটার্ন অন অ্যাসেট 20%-এর উপর রয়েছে। প্রফিট, নেট প্রফিট কিন্তু 554 কোটি। মানে আলটিমেটলি এটা কিন্তু একটা পজিটিভ জায়গা তৈরি করছে আমাদের। টানলা প্ল্যাটফর্ম কোম্পানির কথা বলবো, সেই কোম্পানিটা খুব ইন্টারেস্টিং কোম্পানি। কোম্পানি রিটার্ন দিয়েছে ম্যাক্সিমাম 7,000%-এর বেশি, 7,718% দিয়েছে এবং 5 বছর রিটার্ন দিয়েছে 600%-এর বেশি, 612%। অথচ 1 বছর রিটার্ন কিচ্ছু নেই। এবং সব থেকে বড় ইন্টারেস্টিং জায়গা সেটা হচ্ছে 53% নেগেটিভ। মানে তুমি 2021 সালে সেপ্টেম্বর মাসে কোম্পানিটা ম্যাক্সিমাম লেভেলে গেছিল, সেইখানে টাচ করার পরে 52 উইক হাই থেকে সেখান থেকে কনস্ট্যান্টলি পড়তে শুরু করেন। পড়তে এখন ম্যাক্সিমাম হাই থেকে নেমে ডাউন হয়ে গেছে, প্রায় 53% ডিসকাউন্টে চলছে। বিজনেসটা কেমন সেটা জানবো, তারপরে জানবো ফান্ডামেন্টাল, নাম জানবো মাঝখানে। বিজনেসটা কি, কিসের উপর কাজ করে, স্পেশালিটি কেমিক্যালস এর উপর কাজ করে। দুর্দর্শ কোম্পানি, ইথালাইন অ্যামাইনস এর উপর কাজ করে। স্পেশালিটি কেমিক্যালস, এরা কিন্তু ফার্মাসিউটিক্যাল এর উপর কাজ করে। তো এই কোম্পানির কি নাম, বালাজি অ্যামাইন্স। বালাজি অ্যামাইন্স কিন্তু একদিকে দুর্দান্ত কোম্পানি, মিথাইল অ্যামাইন্স, ইথাইল অ্যামাইন্স, এইগুলোর উপরে কাজকর্ম রয়েছে। স্পেশালিটি কেমিক্যাল প্ল্যাটফর্ম লেভেলে কাজকর্ম করা এবং আরেকটা কাজ ফার্মা সেক্টরের কিন্তু ভালো কাজ রয়েছে। এবং যদি দেখি বলি, এই মুহূর্তে ওয়ান অফ দ্য লার্জেস্ট ম্যানুফ্যাকচারার অফ অ্যালিফেটিক অ্যামাইন্স, সারা ভারতের মধ্যে সবচেয়ে বড় লার্জেস্ট একজন ম্যানুফ্যাকচারার বলা যেতে পারে, সেটা হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যামাইন্সের উপরে। তো এদের যে ফান্ডামেন্টাল কি আছে, কোম্পানিটার নাম বালাজি অ্যামাইন্স। এখন এই মুহূর্তে ট্রেড করছে যে অ্যামাউন্টটা, সেটা হচ্ছে 2240, অথচ যেটা ছিল প্রায় 2021 সালে প্রায় 4618-তে। মানে অনেকটা কিন্তু ডাউন হয়ে পড়েছে, অথচ তার গ্রোথ লেভেল কিন্তু ভালো রয়েছে। মার্কেট ক্যাপ যদি দেখো 7200 মতো, 7300, 2282, মানে 7300 কোটির মতো রয়েছে। কারেন্ট প্রাইস হচ্ছে যেমন বললাম 2248 টাকা করে। এবং এদের যে স্টক পি রয়েছে 37.3
আর ইন্ডাস্ট্রিজ পির সঙ্গে যদি আমি তুলনা করার চেষ্টা করি, ইন্ডাস্ট্রিজ পি তোমার রয়েছে তুলনামূলকভাবে 39 রয়েছে, 39.9 রয়েছে। অর্থাৎ যদি দেখি কারেন্ট মানে পি তুলনায় কিন্তু কাছাকাছি জায়গায় রয়েছে, খুব ওভারভ্যালুড হয়নি, মানে আন্ডারভ্যালুড জায়গায় রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 16.8, রিটার্ন অন ইকুইটি 12.5 রয়েছে। ডেট টু ইকুইটি রেশিও খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা কিন্তু খুব সামান্য পরিমাণ রয়েছে, অর্থাৎ 0.01 হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও, একদম নেগলিজেবল রয়েছে। নেট প্রফিট 210 কোটি মতো। এবং রিটার্ন অন অ্যাসেট, অর্থাৎ তুমি এগুলো রেখে তার বদলে রিটার্ন কি পাচ্ছ, 11.3%। তো রিটার্ন অন অ্যাসেট কি জিনিস, ডেট টু ইকুইটি রেশিও কি জিনিস, রিটার্ন অন ইকুইটি দিয়ে কিভাবে একটা স্টককে মোটামুটি হয়ে যায়, ভ্যালুয়েশন চেকিংটা মারাত্মক জিনিস, এবং কোন এন্ট্রি পয়েন্ট কি হওয়া উচিত সেসব নিয়ে কিন্তু মেম্বারশিপ মাত্র 29 টাকা করে সিলভার মেম্বারশিপ দেখতে পারো। আর যদি পোর্টফোলিওকেও অ্যানালিসিস করতে যাও, গোল্ড মেম্বারশিপ নিতে পারো, সেক্ষেত্রে কিন্তু পোর্টফোলিও অ্যানালিসিস করে নিতে পারবে। আমি চলে আসবো পরের জায়গায়, অর্থাৎ তৃতীয় কোম্পানিটাকে। তৃতীয় কোম্পানি খুব ইন্টারেস্টিং কোম্পানি। কোম্পানিটা কিন্তু কোন সেক্টরে কাজ করে, ইথানলের উপর কাজ করে। ইথানল মানে বুঝতে পারছো কত ইন্টারেস্টিং জায়গা। এদের যে 5 বছরের রিটার্ন দিয়েছে 644%, অথচ 1 বছরের নেগেটিভ রিটার্ন -5% রয়েছে। তুমি যদি ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে ডিসেম্বর 2009 সালে, সে সময় পিক পয়েন্টে ছিল, সেখান থেকে 52% কিন্তু স্ল্যাশড হয়ে গেছে, ডাউন হয়ে গেছে 52%। অক্টোবর 2024 পর্যন্ত আমি হিসেব করি, এতটাই ডাউন হয়ে গেছে কোম্পানিটা। কোম্পানির কি নাম, রেনুকা সুগার্স, শ্রী রেনুকা সুগার্স কোম্পানির নাম। 1995 এ কোম্পানিটা ইনকর্পোরেট হয়েছে, ম্যানুফ্যাকচারের কাজ করছে এবং রিফাইনিং করছে। কি কাজ, সুগারের উপর কাজ করে, ইথাইল অ্যালকোহল তৈরি করে, ইথানল তৈরি করছে এবং পাওয়ারও কিন্তু এরা সেল করে। কোম্পানিটা এই সিচুয়েশনে দাঁড়িয়ে ফান্ডামেন্টালটা দেখিনি, তাহলে কেউ ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে বলে মনে হয়। রেনুকা সুগার তোমরা যদি দেখো, এই মুহূর্তে 50 টাকা দাম রয়েছে, কারেন্ট মার্কেট 50.8, কিন্তু যেসব ভ্যালুগুলো এই মুহূর্তে পাচ্ছি আমি, এর মধ্যে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 10.2, রিটার্ন অন ইকুইটি কিন্তু মোটেও ভালো নেই, এবং এর সেলস গ্রোথ 20% মতো সেলস গ্রোথ রয়েছে, যেটা হয়েছিল মাঝখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে বেশ কিছু এম্বার্গো আনা হয়, যার ফলে কিন্তু কোম্পানিটা ডাউন হয়ে যায়। মার্কেট ক্যাপ 10,000 কোটির মতো রয়েছে, এখন মিড ক্যাপ লেভেলে কোম্পানিটা রয়েছে। এক্সপেক্ট করবো আমরা ভবিষ্যতে কিন্তু কোম্পানিটা আমাদেরকে হয়তো কিছুটা ভালো জায়গা দিতে পারে। আমি যদি কোয়ার্টারে যাই দেখে নিই এর ইনফরমেশন গুলো কতটা কি পাওয়া যায়, তো কোয়ার্টারে যদি দেখি বিগত 10 বছরে দেখি সেলস গ্রোথ কিন্তু ভালো চলছে। মানে আমি 2022-এও যদি দেখি 2552, তার থেকে 2000 একটু কমে 2328 হলো, তার 2284 হলো, মোটামুটি 2500 হয়ে গেল, তার থেকে 3000-এ চলে এলো 2023। এবং কোয়ার্টার অন কোয়ার্টার যদি আমি ইয়ার অন ইয়ার বেসিসে দেখি, সেখানেও কিন্তু আমরা একটা পজিটিভিটি দেখবো। 2020 সালে সেলস ছিল 4800, সেখানে কিন্তু 21-এ হলো 5600, 22-এ হলো 6400, তার পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি 23 হলো 9000 হয়ে গেল, তারপরে 11311 হয়ে গেল। মানে সেলসে কোনো চেঞ্জ হয়নি। ডাইরেক্টলি নেট প্রফিটের দিকে চলে যাওয়ার চেষ্টা করেন, নেট প্রফিটে কিন্তু কিছুটা নেগেটিভ হয়েছে। আমরা 2021 সালে দেখলাম নেগেটিভ 117 কোটি, 22 সালে দেখলাম নেগেটিভ 137 কোটি, কিন্তু নেগেটিভ গুলো তারপরে 23 সালে কমে হলো -107, তার পরবর্তীকালে কিন্তু 24 সালে দেখলাম 627 নেগেটিভ মাইনাস লিঙ্ক, মানে গভর্নমেন্ট থেকে এম্বার্গো দিয়েছিল যে তোমরা এখন কিন্তু ইথানলের প্রোডাকশন করতে পারবে না, কারণ চিনি মানে সুগার প্রোডাকশনের ম্যাক্সিমাম কোম্পানি তখন চেষ্টা করছিল সব ইথানলে, কারণ প্রফিটেবিলিটি ইথানল অনেক বেশি। তো সেই জন্য ওরা সেই সময় কোনো কিছু তেমন করতে পারেনি, ফলে আলটিমেটলি এটা জায়গা তৈরি করছে। প্রোমোটারের সংখ্যা কিন্তু খারাপ নেই, প্রোমোটার 60% ওপর প্রোমোটারকে ধরে রেখেছে। প্রথমেও তারা ছিল, এখনো তারা রয়েছে, 10 বছর আগেও মোটামুটি এক ছিল। 62.48% প্রোমোটার রেখে দিয়েছে। এফআইআই পরিমাণ 3.43 রয়েছে। যে দেখি ডিআইআই জুনেও দেখতে পাচ্ছি আমরা 10%-এর মতো রয়েছে। আর রিটেলারের সংখ্যা কিছুটা কমেছে, 24 থেকে নেবে 23.98 হয়েছে, সামান্য পরিমাণে রিটেলার এটাকে সেল করেছে। তো কোম্পানি দেখেই মোটামুটি একটা বুঝতে পারছি আমরা যে কোম্পানির মধ্যে গ্রোথ রয়েছে, রিস্কও রয়েছে। তো এইরকম একটা সিচুয়েশন আমরা দাঁড়িয়ে আছি। চলে আসা যাক নেক্সট 3টে কোম্পানির দিকে। এবারে সেসব কোম্পানিগুলো নিয়ে কথা বলবো যেগুলো কিনা আমাদেরকে অলরেডি একটা দুর্দান্ত ফান্ডামেন্টাল জায়গায় রয়েছে, বিজনেস গ্রোথ অপূর্ব জায়গায় রয়েছে, অথচ মোটামুটি 16 to 20% মতো কিন্তু ডাউন হয়ে রয়েছে। অথচ এইগুলো কিন্তু আমাদের কাছে একটা বড় সুযোগ তৈরি করছে আগেরগুলোর মতো। এটার ক্ষেত্রে বাইং রেঞ্জ বলে দেবো, ওগুলোর ক্ষেত্রে আগের 3টের ক্ষেত্রে বাইং রেঞ্জ হয় না, কারণ অলরেডি 50% ডাউন হয়ে গেছে, মানে সেগুলোতে বাইং রেঞ্জের ব্যাপার থাকে না। এইখানে যে কথাটা বলার রয়েছে সেটা হচ্ছে, প্রথম
যে কোম্পানিটার কথা বলবো, বিগ ব্লক কনস্ট্রাকশন। অলরেডি কোম্পানিটা বহুবার বলেছি এএসি মডেলের উপর কাজ করে। যেরকম আমরা আগেও বলেছিলাম কোম্পানিটা সম্পর্কে যে বড় বড় যে সমস্ত শপিং মলগুলো হচ্ছে, যে সমস্ত কমপ্লেক্সগুলো তৈরি হচ্ছে, সেখানে কি হয় একেবারে রেডিমেড বড় বড় সিমেন্ট ব্লকগুলো বসিয়ে দেওয়া হয়। তো সেই কাজগুলো কিন্তু এই কোম্পানিটা করে, মানে এর কাজ হচ্ছে কনস্ট্রাকশনের উপর কাজকর্ম করে কোম্পানিটা। কোম্পানির এই মুহূর্তে প্রায় 17% মতো ডিসকাউন্টে রয়ে গেছে, মানে এই কিছুদিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। ফলে এটা কিন্তু একটা অপরচুনিটি তৈরি করছে। মোটামুটি এর মার্কেট 115 কাছে কারেন্ট মার্কেট প্রাইস রয়েছে। 100 চলে এলেই কিন্তু একটা বাইং রেঞ্জ বড় মাত্রায় তৈরি করা সম্ভব হয় বলে মনে করছি। সেকেন্ড যে কোম্পানিটার কথা যাব, সেই কোম্পানি কি কথা নাম, কোম্পানি কি কাজ করে? সেকেন্ড কোম্পানিটি কাজ করে ডিম্যাট রিলেটেড কাজকর্ম, ডিম্যাটের উপর। যত মার্কেট সিচুয়েশন দাঁড়াক না কেন, কমুক বাড়ুক কারেকশান হোক, আলটিমেটলি মোটামুটি হিসেব মতো সারা ভারতের 1% লোকও কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট ইউজ করে না। আমি যদি মোটামুটি ধরে নিই 25% পিপল যদি সারা ভারতের ইনভেস্টমেন্টের জগতে আসে, মানে 100 জনের মধ্যে 4 জনের মধ্যে 1 জন, তাহলে সেক্ষেত্রে তাদের ডিম্যাট অ্যাকাউন্ট দরকার 1% থেকে 25, মানে 25 গুণ বাড়বে। আর বাড়ার সময় যে স্টকটার কথা মনে হবে সেটা হচ্ছে সিডিসিএলও কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি প্রায় 15%-এর কাছে কিন্তু ডাউন হয়ে গেছে, এবং এই কিছুদিনের মধ্যে এটা হয়েছে। ফলে এটাও একটা কিন্তু বড় বাইং রেঞ্জ আমাদের তৈরি করে দিচ্ছে। এখন এই মুহূর্তে বাইং যে জায়গাটা তৈরি করছে 2000-এর কাছে এলে কিন্তু আমাদের একটা বাইং রেঞ্জ তৈরি করে দেবে। ফলে এটা একটা বড় ইন্টারেস্টিং। তৃতীয় যে কোম্পানিটার কথা বলবো, এটাও 18% মতো মোটামুটি ডাউন হয়েছে। বিজনেস অসাধারণ, রেলওয়ে সেক্টরে কাজ করে, ইলেকট্রিফিকেশনের কাজকর্ম, রেল লাইন পাতার কাজকর্ম সব কিছুর মধ্যে রয়েছে। কোম্পানি নিশ্চয়ই গেস করতে পেরেছো, শুধু দেশে নয় বাইরে সৌদি আরবের প্রচুর অর্ডার পেয়েছে, এবং অন্য দেশেও কিন্তু এরা পা রাখতে চলেছে এবং কন্ট্রাক্টের সঙ্গে কাজ করছে। আমরা জানতে পারবো ভবিষ্যতে কোম্পানির সম্পর্কে। কোম্পানিটা কিন্তু প্রায় 15%-এর মতো কিন্তু কারেকশান হয়ে গেছে। কোম্পানির কারেকশান পাওয়াটা মানে বিরাট ব্যাপার। কোম্পানির নাম হচ্ছে RVNL, রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড। কোম্পানির একটা বড় সুযোগ রয়েছে, এবং ইন ফিউচারে আশা করা যায় কোম্পানিও কিন্তু খুব ভালো করবে। 450-এর কাছাকাছি এলে কিন্তু আমরা একটা বাইং অপরচুনিটি তৈরি করবে এটা। আর সিডিসিএল এর ক্ষেত্রে যেটা বলছিলাম 2000-এর কাছে এলে কিন্তু একটা বাইং রেঞ্জ তৈরি করবে। ফলে এইগুলো কিন্তু আলটিমেটলি আমাদের একটা ভালো কাজে দেবে। তোমরা এবারে কি ভাবনা চিন্তা করছো বা অলরেডি করেছো? অলরেডি এই কারেকশানটাকে তোমরা কিভাবে নিচ্ছ? অর্থাৎ কেউ সেল করে দিচ্ছ, কোনগুলো সেল করছো, কারা আবার বাই করার চেষ্টা করছো, কেউ এখন বাই করছে না, ভাবছো এর পরে বাই করবো। তো মানে কারা কি করছো চিন্তা ভাবনা, কারা কি কিনলে, সেগুলো নিয়ে আমাকে একটু জানাবে কমেন্ট করে। আজকের মতো এখানে শেষ হলো। নমস্কার।